নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 15 তারিখ 15ই এপ্রিল সম্ভবত সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকারের দেওয়ার কথা। তার মধ্যে আবার রাজ্য সরকারের আরেকটা ভাড়ামো বদমাইশি শয়তানি শুরু হলো এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করার একটা খবর সংবাদ মাধ্যমকে গেলানো হলো এবং সংবাদ মাধ্যম সেই ঢাকটা পেটাতে শুরু করলো। আজকে আমি সরাসরি সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ সংক্রান্ত ব্যাপারে, সরকার পোষিত সংস্থা, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আন্ডারটেকিং, তাদের ক্ষেত্রে যে সরকার ডিএটা এখনও দেয়নি সেখানে কি শয়তানিটা করছে, আমি একটা ছোট্ট রিপোর্ট আপনাদের পড়ে শোনাবো এবং তারপর আপনাদের সেই অসামান্য বক্তৃতাটা শোনাবো। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ, ভাস্কর ঘোষরা মঞ্চ বেঁধে সরকারি কর্মচারী, অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের উপস্থিতিতে সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কী মেসেজ দিলেন বক্তৃতাটা কাইন্ডলি আপনারা শুনবেন। আপনারা যারা সরকারি কর্মচারী যেতে পারেননি গতকাল হাজরা মোড়ে, আদালতের অনুমতি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে সভা করতে হয়েছে এবং সেখানে ভাস্কর ঘোষ কী বলেছেন আমি সেটা শোনাবো। কিন্তু তার আগে আজকে কিভাবে একটা নির্দিষ্ট মিডিয়া হাউসকে কাজে লাগাচ্ছে নবান্ন, আমি একটা রিপোর্ট আপনাদের আনন্দবাজার.com, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ঐতিহাসিক লন্ডন সফরের সফরসঙ্গী অনিন্দ্য জানার আনন্দবাজার.com কীভাবে একটা মিথ্যে খবর রটাচ্ছে, আমি সেইটা আপনাদের কাছে একটু রিপোর্টটা পড়ে শোনাবো। একটু দেখুন স্ক্রিনে, আমি ফুল স্ক্রিনে সেটা দেখাচ্ছি। বকেয়া ডিএ আর মেটাতে বকেয়া ডিআর মেটাতে তৎপর নবান্ন, সোমবারের মধ্যে এসওপি জমা দেওয়ার কড়া নির্দেশ অর্থ দফতরের। অর্থাৎ একটা সরকার প্রতারণা করে কড়া নির্দেশ দিচ্ছে নবান্ন, সেই গল্পটাকে খাওয়াচ্ছে আনন্দবাজার.comকে দিয়ে। কী লিখছেন একটুখানি ছোট্ট করে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। রাজ্যের অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ও মহার্ঘ সহায়তা ডিআর মেটাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠাতে নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে এসওপি জমা না পড়ায় পুরো প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। আচ্ছা, একটা সরকার 10 বছর ধরে মামলা চলালো, প্রত্যেকটা সরকারি দফতরে হিসেব কমপ্লিট করে সরকারের দফতরে জমা করা আছে অর্থ দফতরে, তারপর মিডিয়াকে এই খবরটা খাওয়াচ্ছে কবে? 15ই এপ্রিল, যখন কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখুন মিডিয়া কি 2 নম্বরই ভূমিকা পালন করছেন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী। আপনারা অনেকে আনন্দবাজার পত্রিকা পড়েন না? এরা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভণ্ডামোটাকে আড়াল করার চেষ্টা করছে। আমি সেই জন্য একটু রিপোর্টের আরেকটা অংশ পড়ে শোনাবো। গত 1 এপ্রিল অর্থ দপ্তরের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিআর প্রদানের জন্য প্রতিটি সংশ্লিষ্ট দপ্তরকে আলাদা করে এসওপি তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট দপ্তরগুলির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, হরিকৃষ্ণ দ্বিবেদীর প্ল্যানিংয়ে, প্রভাত মিশ্রর প্ল্যানিংয়ে পুরো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির নামে সময় কিল করা হচ্ছে, সেটাকে আনন্দবাজারকে দিয়ে ঘেরানো হচ্ছে। দেখো তারপর কী লিখছে, যে দফতরগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, গণশিক্ষা সম্প্রসারণ, গ্রন্থাগার পরিষেবা, নগর উন্নয়ন, পুর, সংখ্যালঘু বিষয়ক, মাদ্রাসা শিক্ষা, পরিবহন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ইত্যাদি। এই সমস্ত দফতরের অধীনেই বিপুল সংখ্যক কর্মী ও পেনশনভোগী রয়েছেন যাদের বকেয়া ডিএ দীর্ঘদিন ধরে পড়ে আছে। প্রশাসনিক মহলের একাংশের মতে এসওপি জমা পড়লেই বকেয়া ভাতা প্রদানের রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে। এরপর ধাপে ধাপে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগবে বলেও মনে করা হচ্ছে। এখন দেখান নির্ধারিত সময়ের মধ্যে দফতরগুলো এসওপি জমা দেয় কিনা এবং কবে থেকে বাস্তবে বকেয়া ভাতা মেটানোর কাজ করে। আনন্দবাজার.com সংবাদদাতা শেষ আপডেট 12 এপ্রিল 2026 12টা 23 রিপোর্টটা পেশ করছে আনন্দবাজার.com। আচ্ছা বলুন তো, 2017 সাল থেকে মামলা চলছে, 2026 পর্যন্ত মামলাটা চলছে। প্র্যাকটিক্যালি বকেয়া ডিএ 2008 থেকে 2008 সম্ভবত 1 এপ্রিল থেকে 2019-এর 2018-র 31 ডিসেম্বর পর্যন্ত।
এই হিসেব প্রত্যেকটা সরকারি দফতরে কমপ্লিট করে অর্থ দফতরের কাছে জমা আছে, যার ভিত্তিতে রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন 42,000 কোটি টাকা লাগবে। হিসেব তো কমপ্লিট করা আছে গত 10 বছর ধরে এই কাজটা করে। তারপরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কেন, তারপরে হিসেবের অছিলা কেন? আনন্দবাজারের সাংবাদিক কি সুবোধ বালক যে তাকে খাওয়াচ্ছেন তিনি খাচ্ছেন? আসলে এটা ঘটনা হচ্ছে নবান্নর সঙ্গে এই আনন্দবাজার গোষ্ঠীর একটা এবং এক শ্রেণীর মিডিয়ার একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি এত 100 কোটি টাকার বিজ্ঞাপন বছরে আপনাদের দিই, আপনারা দয়া করে একটু আমাদের সেভ করবেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, মানে কোনো দিন আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীকে এই প্রশ্ন করতে দেখেছেন? 23 মার্চ, আমি যদি ভুল না বলি 6ই মার্চের মধ্যে ইন্দু মালহোত্রার কমিটি রিপোর্ট, 23 মার্চ মডিফিকেশন অ্যাপ্লিকেশন, 9ই মার্চ রিভিউ অ্যাপ্লিকেশন জমা দেওয়া, 13ই মার্চ ব্যাকডেটের নোটিফিকেশন 16 তারিখ ডিক্লেয়ার করা, 15ই মার্চ ইলেকশন ডিক্লারেশন। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে 1 এপ্রিলের বৈঠক, কারোর ক্ষেত্রে SMS ঢুকলো না, এখন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এই গল্পটা ফাঁদা হচ্ছে। আনন্দবাজার কোনোদিন প্রশ্ন করেছে যে আচ্ছা আপনি বকেয়া দিয়ে দিচ্ছেন, তাহলে রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্ট থেকে উইথড্র করেনি কেন? কোনোদিন সরকারি কর্মচারীদের হয়ে আনন্দবাজার গোষ্ঠী কথা বলেছে? আমি বলছি পত্রিকাটা বর্জন করা উচিত, পত্রিকা পড়া মানুষের বন্ধ করা উচিত। আমরা পড়ি শুধু সংবাদ পরিবেশনের জন্য, ধরিয়ে দেওয়ার জন্য। এই মিসলিডিং নিউজ ইনফরমেশন একটি পত্রিকা গোষ্ঠী করছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরকে ঘুর পথে ডিফেন্ড করছে। এই এবিপি আনন্দ এবং আনন্দবাজার গোষ্ঠী সতর্ক থাকুন, চিনে রাখুন। যারা এখন আনন্দবাজার পড়েন আমি তাদের কাছে বলছি, সার্কুলেশন তলানিতে চলে গেছে, তবু দালালি কিন্তু এখনও তলানিতে না, দালালি উচ্চগ্রামে রেখে দিয়েছেন। আমি শুধু এইটুকু পড়লাম আজকে এই কারণে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের গল্পটা হচ্ছে টাইম কিল করে নির্বাচনটাকে ক্রস করে দেওয়া। আর 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্টের সময় বলবে এই তো আমরা চেষ্টা করছি, দেখুন স্যার 10 বছর ধরে সমস্ত হিসেব কমপ্লিট করে সমস্ত হিসেব অর্থ দপ্তরের কাছে আছে। তারপর এই ভণ্ডামি শয়তানি করছে, তাকে ডিফেন্ড করছে আনন্দবাজারের মতো দায়িত্বশীল একটা সংবাদপত্র। দায়িত্বশীল বলা চলে না, দালাল সংবাদপত্র গোষ্ঠী। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। গতকাল তারা আদালতের অনুমতি নিয়ে হাজরা মোড়ের কাছে সভা করেছিলেন। হাজারে হাজারে মানুষ, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা জড়ো হয়েছিলেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টা ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। বক্তৃতাটা শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আপনাদের জন্য, আমাদের নতুন বাংলা দর্শকদের জন্য ভাস্কর ঘোষের সম্পূর্ণ বক্তৃতাটা তুলে দিলাম। তার সাথে বিক্রম আছে এবং অন্যান্য বিভিন্ন মঞ্চের যারা আছেন, আশিস দা এবং সাথে প্রিয় সাথীগণ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি। একটা কথা বলেই শুরু করব, মারবে যত বাড়বো তত, যত মারবে যত আঘাত করবে আমাদের বৃদ্ধিটা তত বেশি দ্রুত হবে। আমরা চেয়েছিলাম যে হরিশ মুখার্জি দিয়ে মিছিল করতে, অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে, কিন্তু দেখলাম যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড এখনো পর্যন্ত শক্তপোক্ত হয়নি। সিপি বদল করলে যে পুলিশের চরিত্র বদলায় না, সেটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ পাচ্ছি। অনেকে ভাবছেন যে পুলিশ বোধহয় সব পেয়ে গেছে, না, পায়নি, তাদেরও হিসেবে বিস্তর গোলমাল আছে। তারা তাদের ভোটাধিকারটাও প্রয়োগ করতে পারছেন না, কারণ কিছু তাবেদার লোক তাদের মাথাতে বসিয়ে রেখে তাদের ব্যালটগুলোকে লুট করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় যে তাদের সিপি হোক আর তাদের জয়েন্ট সিপি হোক, ডিসিপি হোক, তাদের মেরুদণ্ডের মধ্যে কিছুটা মজ্জা আমাদের থেকে ধার নেওয়া উচিত। তাতে যদি করে অন্তত সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কিছুটা সাহস জুগিয়ে উঠতে পারেন। আরে সেই রকম শিক্ষার কিসের দাম যে শিক্ষা আপনার বিবেককে জাগাতে পারে না? এই বাঙালি সমাজের অধঃপতন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে বাঙালি জাতি বোধি ব্যক্তির পরিবর্তে পণ্ডিতদের পুজো করতে শুরু করেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে
পাঁজির মধ্যে 1 আরক জলের কথা লেখা থাকে। এখন তো জল পরিমাপের মিলিমিটার হয়, ঠাকুরের সময়ে তখন আরক দিয়ে পরিমাপ হতো, ওটা প্রাচীন ভারতীয় পদ্ধতি। কিন্তু পাঁজি নিংড়ালে জল পাওয়া যায় না। আপনি পণ্ডিত পেতে পারেন নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো, যারা প্রতি মুহূর্তে তার অপপাণ্ডিত্য দিয়ে মহাভারতকে, রামায়ণকে আপনার সামনে অপব্যাখ্যা করবে। এরা বোধি ব্যক্তি নয়। দুর্ভাগ্যের বিষয়, আমরা গোটা বাঙালি সমাজ মহাভারতের বিশারদ হিসেবে কাকে দেখি? নৃসিংহপ্রসাদ ভাদুরীকে দেখি। তা তারা বিপথে পরিচালিত করবেন না তো কি আপনাকে শোনাবেন যে ধর্ম যখন সংকটের মধ্যে পড়ে তখন ভগবান আসেন নতুন শরীর নিয়ে? তার নিজেরই যার বোধ জাগেনি, সে আপনার বোধ জাগাবেন। এই বাঙালি সমাজের প্রয়োজন সেই রকম বোধি ব্যক্তিদের। দুর্ভাগ্যের বিষয় যে প্রশাসনের মধ্যেও সেই রকম বোধি ব্যক্তিদের অভাব। সেটা বিচারালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একইভাবে চলছে। আর এই বোধহীন যে প্রশাসন, আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। আমাদের লড়াইটা সেই সিস্টেমেটিক করাপশনের বিরুদ্ধে, যে সিস্টেমেটিক করাপশন বিগত 2011 সালের পর থেকে এই রাজ্যটাতে জেঁকে বসেছে।